বড় ভাই হট 40 প্রো, ছোট ভাই হট 40i শেষে মেজো ভাই হট 40 চলে এসেছে আমার হাতে। বাংলাদেশে ইনফিনিক্স হট 40 ফোনটির মূল্য রাখা হয়েছে 18,000 টাকা। আন্ডার 20K বাজেটে এই ফোনটির কোন কোন দিক দেখে আপনি নেওয়ার চিন্তা ভাবনা করবেন আর কোন কোন দিক না পেয়ে হতাশায় ফোনটি নেবেন না এই চিন্তা ভাবনা করবেন, সেই দিকগুলি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আরেকটা জিনিস মিস করেছি, 18,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটিকে একটা গেমিং ডিভাইস বলা যায় কিনা সেটিও আমরা টেস্ট করে দেখব। আগের দুইটা ফোনের মতোই এই ফোনটি থাকবে MLBBর কাস্টমাইজ বক্সের সাথে। যারা মোবাইল লিজেন্ডস ব্যাং গেমটা খেলে থাকেন তাদের কাছে এই বিষয়টা কিছুটা ভালো লাগবে, তাছাড়া তেমন কিছু না। কি স্পেকের ভিতরে Helio G88 SoC, 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জ, 6.78 ইঞ্চ ফুল HD IPS পাঞ্চল ডিসপ্লে উইথ 90 Hz এর রিফ্রেশ রেট। বক্স কন্টেন্টে 12 মান্থসের ওয়ারেন্টি কার্ডের সাথে একটি MLBBর কাস্টমাইজ কেস রয়েছে, যেটা লাগাইলে ফোনটাকে একটু রাগেড ফিল সাথে গেমিং ভাইবটাও চলে আসে, যেটা ফোনটাকে বেশ ভালোভাবে প্রোটেক্ট করবে। এবং 33 ওয়াটের চার্জারের সাথে একটি টাইপ সি কেবলও রয়েছে। গত দুইটা ফোনের মতো ডিজাইনে অনেকটাই সিমিলার। আমার হাতে রয়েছে হরাইজন গোল্ড, আরও 3-4টা কালার পাওয়া যাচ্ছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিব। প্লাস্টিক ব্যাক এবং ফ্রেম প্লাস্টিক, ফ্রন্ট সাইডে গ্লাস প্রোটেকশন, বাট কোন গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা মেনশন করা নাই। রেয়ারে ম্যাট ফিনিশিং, তাই হাতের ছাপ এবং স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কিছুটা কম। ক্যামেরা বামটা গ্লসি এবং একটু উঁচুই লেগেছে আমার কাছে, টেবিলের উপরে রাখলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। ফ্রেমটাও হেভি গ্লসি, গোল্ডেন কালার হওয়ায় বেশ ভালোই লাগছে। তবে এটা স্কোয়ার শেপের একটা ফোন এবং বেশ বড় সাইজের, এক হাতে ইউজ করতে আমার মতো মানুষের কিছুটা সমস্যায় হচ্ছিল। 196 গ্রাম ওয়েট, 8.3 মিলিমিটার থিকনেস, রাইট সাইডে পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। আঙুলটা ঘামা থাকলে কিছু কিছু সময় মিসরিড করে থাকে। তার উপরে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, একটু উপরের দিকে মনে হয়েছে, বিশেষ করে আমার হাতটা ছোট হওয়ার কারণে হয়তো। নিচের দিকে অডিও পোর্ট, একটি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। বাইরে এই ফোনটিতে কিন্তু ডুয়েল DTS স্পিকার রয়েছে, আরও একটি থাকছে টপ প্যানেলে। লেফট সাইডে সিম কার্ড স্লট, যেখানে দুইটা সিমের পাশাপাশি মাইক্রো SD কার্ড সাপোর্টেড। 6.78 ইঞ্চ ফুল HD IPS পাঞ্চল ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। বাট এই ডিসপ্লে থেকে ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা আরও বেশি বেটার পাওয়া যেত যদি কিনা চিন বেজেল আরও একটু ন্যারো হতো। বেজেল এরিয়াটা বাদ দিলেও চিন এরিয়াটা আমার কাছে বেশ বিগ মনে হয়েছে। 18,000 টাকা বাজেট হিসাবে ন্যারো বেজেল ন্যারো চিন আমরা আশা করতেই পারি, কেননা আমরা সবসময় বেটার কিছু চাই। 1080p রেজলিউশন, তাই বেশ শার্প অ্যান্ড ক্লিয়ার। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং কন্টেন্ট টসিংয়ে এই ডিসপ্লে ছিল স্যাচুরেটেড এবং ভাইব্রেন্ট। তবে ইনডোরে এর ব্রাইটনেসে আপনি সমস্যা ফিল না করলেও আউটডোরে যে এর ডিসপ্লে নিয়ে আপনি প্যারা খাবেন, কেননা এই ফোনের পিক ব্রাইটনেস মাত্র 500 নিটস। গত যে দুইটা ফোন ছিল আমার হাতে সেই দুইটাতেও ব্রাইটনেস একই অবস্থা। আউটডোরে যে ব্রাইটনেসটা অনেকটাই কম মনে হয় আমার কাছে, এই দিকটাই ইনফিনিক্সের উচিত একটু হলেও নজর দেওয়া। তবে ব্রাইটনেসের বিষয়টা হয়তো 90 Hz দিয়ে পোষানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট, সেই সাথে টাচ রেসপন্সও বেটার মনে হয়েছে আমার কাছে। তাই এই ডিসপ্লে থেকে আপনি বেশ স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাবেন, টাচ করে অন্তত মজা পাবেন। পাঞ্চল ক্যামেরা কাটআউটের ভিতরে আবার রয়েছে ম্যাজিক রিং, যে জিনিসটা অনেকটা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো করা ট্রাই করা হয়েছে, যেটা অনেকটাই আমার কাছে লিমিটেড মনে হয়েছে। হ্যাঁ, জিনিসটা সুন্দর, দেখতে বেশ ভালোই লাগে, তবে একটু কাস্টমাইজেবল হইলে ভালো হইতো, কেন কিছু কিছু অপশন যদি এখানে অ্যাড করা যেত, আরও বেশি অপশনে যদি এই জিনিসটা কাজ করতো তাহলে দেখতে আরও ভালো লাগতো। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি অক্সিলারি লেন্স। ম্যাক্রো ক্যামেরা দিয়েই শুরু করা যাক তাহলে। ম্যাক্রো ক্যামেরার ইমেজ কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লাগে নাই, শার্পনেসের দেখা মিলে নাই, কালার ব্যালেন্সও ঠিকঠাক মনে হয়নি। এর থেকে মেইন ক্যামেরাটাকে কোলের কাছে নিয়ে জুম করে ইমেজ তুললে আরও বেটার কোয়ালিটি পাওয়া যাচ্ছিল, তাহলে দেওয়ার কি দরকার ছিল। আচ্ছা, তবে মেইন ক্যামেরার পারফরমেন্সটা ছিল ডিসেন্ট এই বাজেটে। বেশ শার্প ইমেজ ক্যাপচার করতে পারে এই ক্যামেরা। কালার, ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক রাখারই চেষ্টা করছিল, তবে কিছু কিছু জায়গায় যে এর ইমেজগুলিকে একটু ওভার স্যাচুরেটেড মনে হচ্ছিল, বিশেষ করে ইয়েলো টোনটাকে একটু বেশি পুশ করে এর ক্যামেরা। লো লাইট কন্ডিশনে এর পারফরমেন্সটা কিছুটা ড্রপ করে, ইমেজগুলিকে অনেক বেশি স্মুথ করে ফেলছিল, যে কারণে হয়তো শার্পনেসের ঘাটতিটাও দেখা যাচ্ছিল। নাইট মোডে ইমেজ তুললে সেই সমস্যাটা কিছুটা পূরণ করা যাচ্ছিল। তবে ভাই এই ক্যামেরার পোর্ট্রেট ইমেজগুলি ছিল দেখার মতো, খুব সুন্দরভাবে এজগুলিকে রিফাইন করতে পারে, সেই সাথে ন্যাচারাল বোকে ইফেক্ট। লো লাইট কন্ডিশনে চুলের অংশে কিছুটা মার খেয়ে যায়, তবে বেটার লাইট কন্ডিশন পেলে এই ক্যামেরা দিয়ে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট ইমেজ ক্যাপচার করা যায়। এবার আসি এর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতে। বেশ ওয়াইড অ্যান্ড শার্প ইমেজ ক্যাপচার করা যায়। ডে লাইটের ইমেজগুলি ছিল রেডি টু আপলোড। কালার ব্যালেন্সটাও কিছু জায়গায় ঠিকঠাকই মনে হয়েছে, আবার কিছু জায়গায় ফেস টোনটাকে বেশি পুশ করছিল, বিশেষ করে ইনডোর কন্ডিশনে। এর ফ্রন্ট প্যানেলে আবার ফ্ল্যাশ লাইট রয়েছে, সেলফির জন্য এই জিনিসটা বেশ ভালো কাজ করে। লো লাইটে ফেস টোনটাকে যখন অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলে, তখন যদি আপনি ফ্ল্যাশ লাইট দিয়ে ইমেজগুলি তোলেন তখন এই জিনিসটা অনেকটাই ঠিকঠাক লাগছিল। চলেন ফ্রন্ট ক্যামেরার একটা পিওর টেস্ট করা যাক, যেখানে 2K 30 fps এ ভিডিও শুট করা যায়। আমি যদি ছায়া থেকে রোদে যাই তাহলে এক্সপোজারটা ঠিক এইভাবে কন্ট্রোল হচ্ছে। নো ইআইএস ওয়াইএস, শুধুমাত্র ইআইএসটা দিলেও খুব বেশি ক্ষতি হইতো না, ভিডিওটা আরও বেশি ইউজফুল হইতো। যদিও ফুটেজটা একটু ওভার স্যাচুরেটেড মনে হচ্ছে আমার কাছে। এক্সপোজার কন্ট্রোলটা ওকে, খুব বেশি এক্সপোজ করছে না ফেসটাকে।
আর আমি যদি আবার রোদ থেকে ছায়ায় যাই তাহলে দেখি পড়ে না যায় আবার। হ্যাঁ, এইরকম ঠিক কন্ট্রোল হচ্ছে। সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনতেই পেলেন, বাইরে নয়েজও আছে, বাতাসও আছে, তার ভিতরে সাউন্ড কোয়ালিটি ঠিক এরকম পাওয়া যাচ্ছে। রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটিও সেম কন্ডিশন, 2K 30fps এ শ্যুট করা যায়, তবে কোনো ইআইএস ওআইএস থাকছে না। অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং XOS 13.5 ভালো কম্বিনেশন, যে কারণে হয়তো অ্যান্ড্রয়েড 14টা দেওয়া হয় নাই। তবে এই ফোনে অ্যান্ড্রয়েড 14 আপডেট আসবে কিনা সেই সম্পর্কে কোনো বিস্তারিত ইনফরমেশনও নাই। শুরুতে বলেছিলাম এই ফোনটিকে গেমিং ফোন বলা যায় কিনা। আমরা লো সেটিং এবং মিডিয়াম সেটিংয়ে বেশ কয়েকটা গেম খেলা ট্রাই করেছি। এইটা যেহেতু 18,000 টাকা বাজেটের একটা ফোন, তাই এটা দিয়ে আপনি হরহামেশাই একদমই প্রো লেভেলের গেম খেলবেন এমনটা আশা করা মোটেও ঠিক না। তবে লো মিডিয়াম সেটিংয়ে খুব ভালোভাবে বেশ কয়েকটা গেম খেলা যাচ্ছিল। কিছু গেম লো সেটিংয়ে ভালো চলছিল, কিছু গেম তো মিডিয়াম সেটিংয়ে ভালো চলছিল। গিগবেন্সের জিপিউতে স্কোর পেয়েছি 597, সিঙ্গেল করে সিপিউতে স্কোর পেয়েছি 443 এবং মাল্টি করে স্কোর পেয়েছি 1464। পাবজি, কল অফ ডিউটি, মোবাইল লিজেন্ডস, ব্যাং যেটির সাথে ফোনটি কোলাবোরেশন করেছে, এবং অ্যাসফাল্ট 9 সহ আরও কয়েকটা গেম আমরা ট্রাই করেছি। হ্যাঁ, যেমনটা বলেছিলাম লো মিডিয়াম সেটিংয়ে খুব একটা ল্যাগ ট্যাগ দেখা যাচ্ছিল না। তবে যখন আপনি অ্যাকশন মোডে থাকবেন, গ্রাফিক্যাল জিনিসপত্র যখন অনেক বেশি আসবে স্ক্রিনে, তখন কিছুটা ল্যাগ দেখা যাচ্ছিল। আর হিটিং ইস্যু খুব একটা ছিল না কিন্তু এই ফোনে। ব্যাক সাইডে হিটটা খুব একটা ফিল করা যাচ্ছিল না, তবে স্ক্রিন এরিয়াটা একটু গরম হচ্ছিল। আর এই ফোনে তারা গেম এনহ্যান্সমেন্ট টেকনোলজি নামে নতুন একটা সিস্টেম এনেছে, যার মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্কটাকে বুস্ট করবে, এতে করে অনলাইনের গেমের লেটেন্সি কম পাওয়া যাবে। প্র্যাকটিক্যাল লাইফে এর পার্থক্যটা আমি খুব একটা নোটিস করতে পারি নাই, তবে টেকনোলজি যখন দিয়েছে তখন কিছুটা হলেও কাজ করবে। ও আরেকটা জিনিস, এই ফোনে ডুয়েল ডিটিএস স্পিকার রয়েছে, তবে গেমিং এর সময় সেটা খুব একটা ইউজফুল হবে না, কারণ আপনি যখন হাত দিয়ে গেম খেলবেন তখন এই যে টপ পার্টি স্পিকারটা রয়েছে, সেকেন্ড স্পিকার, এটা ঢেকে যাবে। তবে হ্যাঁ, এর স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড ছিল, ফুল ভলিউমে খুব একটা ডিস্টরশন দেখা যাচ্ছিল না। তবে সব থেকে ভালো হয় সাউন্ডটা আপনারা নিজেরাই শুনে নেন। যে ফোনে টুকটাক গেম খেলা যাবে সেই ফোনের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলাও লাগে না। মাল্টিটাস্কিংয়ে 8-10টা অ্যাপ আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। ডে টু ডে ইউজে এই ফোনে খুব একটা প্যারা খাবেন না। স্ক্রিনের রিফ্রেশ রেট 90 হার্টজ, স্মুথ এক্সপিরিয়েন্স। তবে ইউআই এর দিক থেকে একটু হেভি মনে হয়েছে। ইউআই অনেক অপশন। আমরা সবসময় স্টক অ্যান্ড্রয়েডের দিকে খুব বেশি ঝুঁকি, কেউ আবার একটু কাস্টমাইজ অপশনগুলি পছন্দ করে। তবে এই বেশি কাস্টমাইজ হওয়ার কারণে কিন্তু ইউআইটা হেভি হয়ে যায়, যে কারণে কিন্তু ফোনের স্মুথনেসটা কিছু জায়গায় হারিয়ে যেতে দেখা যায়। 5000 mAh ব্যাটারি নিয়ে কোনো ভাই প্যারা নাই, আরামসে আপনি একদিন পার করে দিতে পারবেন এই ব্যাটারি দিয়ে। আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং তো আছে, খুব দ্রুত চার্জও উঠে। এবার আসি এই ফোনের কোন দিক না পেয়ে আপনি হতাশায় ফোনটি নেবেন কি নেবেন না সেটার ভিতরে ডুবে থাকবেন। নো ইউএফএস, ক্যামেরাতে ইআইএস নাই, স্ক্রিনে গোয়েলা গ্লাস প্রোটেকশন নাই, এবং এই ফোনে 2024 সালে এসে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। এবার আসি এই ফোনটার কোন দিক দেখে আপনি নেবেন বলে ভাবতে পারেন। ভাই ফোনটা সামনে ধরলাম, দেখে কি মনে হচ্ছে? গুড লুকিং একটা ডিভাইস, 1080p রেজুলেশন, 90 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে, সেই সাথে 5000 ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জ। আর এই ফোনের ডুয়েল ডিটিএস স্পিকার আছে। বেটার ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আমি বাদই দিলাম। বেটার পারফরমেন্সের জন্য ফোনটা ঠিকঠাকই আছে, টুকটাক গেম টেম খেলতে পারবেন, ডে টু ডে ইউজে খুব একটা প্যারা খাবেন না। এই দিকগুলো যদি আপনি বিবেচনা করেন তাহলে এই ফোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হতে পারে। এই ছিল ইনফিনিক্স হট 40 এর রিভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।